মার হাত থেকে জিনিসটাকে ঝড়ের গতিতে এসে ছিনিয়ে নিল, সেটাও দেখার সুযোগ মায়া পেল না। সাথে সাথে সামনের মানুষটা শক্ত করে জড়িয়ে ধরল ওকে। আর মায়া যেন পুরো থমকে গেল। কি হচ্ছে ওর সাথে ও নিজেও বুঝতে পারছে না। আরমান মায়াকে নিজের বুকে শক্ত করে জড়িয়ে ধরে কণ্ঠে উৎফুল্লতা নিয়ে বলল, থ্যাঙ্কস মায়া। থ্যাংক ইউ সো মাচ। হাজার ধন্যবাদ দিলেও কম হয়ে যাবে তোমায়। তুমি নিজেও জানো না যে তুমি আমায় কি পাইয়ে দিয়েছ। অনেক অনেক থ্যাঙ্কস। মায়া অবাক হয়ে বোকার মতো বলল, কিন্তু আমি করেছিটা কি? আর আপনি প্লিজ আমায় ছাড়ুন। কেউ দেখলে খারাপ ভাববে। আর এমনিতেই আপনি এত শক্ত করে ধরেছেন যে আমার দম বন্ধ হয়ে আসছে। আরমান মায়াকে তাড়াতাড়ি ছেড়ে দিয়ে কণ্ঠে উৎফুল্লতা নিয়েই বলল, ও সরি। আর তুমি যা করেছ তা হাজার ধন্যবাদ দিলেও কম হয়ে যাবে। আমার জানটাকেই ফিরিয়ে দিয়েছ তুমি। মায়া এবার বিরক্ত হয়ে বলল, আরে ভাই কি করেছি সেটা তো বলেন। আরমান ওর হাতে থাকা নেম প্লেটটা দেখিয়ে বলল, এই যে এটা। এটার মধ্যে আমার জানটা লুকিয়ে আছে। তুমি বুঝবে না। মায়া জিনিসটা কি সেটা হাতে নিয়ে দেখার জন্য হাত বাড়ালো। কিন্তু তার আগে আরমান নিজের হাতের মুঠোয় ঘড়ি নিয়ে হাত সরিয়ে দিল। মায়া বিরক্ত হয়ে বলল, আরে জিনিসটা কি সেটা তো দেখতে দিন। আরমান মুখে হাসি নিয়ে বলল, না একদম না। এটা কারোর হাতে দেওয়া যাবে না। বললাম না এটার মধ্যে আমার জান লুকিয়ে আছে। আর হারাতে চাই না আমি এটাকে। আচ্ছা আমি যাই। পরে কথা হবে। আর হ্যাঁ, এটা খুঁজে দেওয়ার জন্য তুমি যা চাও তোমাকে তাই দেব। এখন আসি। ওকে খুঁজে বের করতে হবে আমায়। বলিয়ে আরমান ওই বাক্সটা মার হাত থেকে নিয়ে নেম প্লেটটা নিয়ে বেরিয়ে গেল রুম থেকে। আর এই পুরো বিষয়টা মার মাথার উপর দিয়ে গেল। কি থেকে কি হলো কিছুই বুঝল না ও। সেই নেম প্লেটটি ভীষণ চেনা চেনা লাগলো ওর কাছে। তাই হাতে নিয়ে দেখতে চেয়েছিল। কিন্তু তার আগে আরমান চলে গেল। আরমানের এমন অদ্ভুত বিহেভ করায় ভীষণ অবাক হলো মায়া। কি আছে ওতে? যে বলছে ওর জানটাই নাকি আছে ওর মধ্যে। মিস্টার আরমান হয়তো পাগল হয়ে গেছে। আর ও বেশি বেশি ভাবলে নিজেও পাগল হয়ে যাবে। তাই মাথা থেকে ঝেড়ে ফেল দিল পুরো বিষয়টা। তারপর ও নিজের কাজে মন দিল। এদিকে আরমান নিজের রুমে এসে নেম প্লেটটি হাতে ধরে বসে আছে। মুখে তার লেগে আছে বিজয়ের হাসি। মনে হচ্ছে পুরো দুনিয়া জিতে নিয়েছে ও। যেই মানুষটির মুখ সব সময় রাগী গম্ভীর হয়ে থাকতো, আজ সেই মানুষটিকে দেখলে যে কেউ অবাক হবে দাঁড়ি। কারণ আজকের আরমান যে সবার অচেনা। ও বাক্স থেকে সেই ভাঙা ঘড়িটা বের করলো। এই ঘড়িটা ওরই ছিল। আজ থেকে 10 বছর আগে যখন ওর অ্যাক্সিডেন্টটা হয় তখন ওর হাতে এই ঘড়িটাই পড়েছিল। তাই ঘড়িটা চিনতে একটুও ভুল হলো না আরমানের। এই বাক্সটা মায়ার দাদুর আলমারি থেকে বের করলো। তার মানে এই জিনিস দুটো ওর দাদুর কাছে ছিল। কই কখনো বলেনি তো এই বিষয়। আর দাদুই বা কেন এটাকে এত যত্ন করে রেখে দিয়েছিল? সেই অ্যাক্সিডেন্টে ওর জ্ঞান হারানোর আগে পর্যন্ত এই নেম প্লেটটি ওর হাতে ছিল। কিন্তু জ্ঞান ফেরার পর এটার কথা ওর আর মনে ছিল না। এটা যেভাবেই হোক ওর হাত থেকে হয়তো ওর দাদু পেয়েছিল। আর রেখে দিয়েছিল। যাক গে সেসব। ও যে এই নেম প্লেটটি খুঁজে পেয়েছে এটাই অনেক। এবার ও ওর পিচ্চি মায়াবতীকে সহজেই খুঁজে বের করবে। আরমান নেম প্লেটটি হাতে নিয়ে আবারও দেখতে শুরু করলো। প্রথমেই স্কুলের নাম গোল করে লেখা। তারপর নাম মাইশা তালুকদার। ক্লাস 6। রোল নাম্বার 23। মাইশা তালুকদার। আবারও সেই তালুকদার। মায়াও তো তালুকদার। তাহলে ওই কি ওর সেই পিচ্চি মায়াবতী? না না, এটা কিভাবে সম্ভব? ওর নাম তো মায়া। আর ওর পিচ্চি মায়াবতীর নাম তো মাইশা। আর তালুকদার পদবী কি একজনেরই আছে? তালুকদার পদবী তো আরো অনেকের আছে। ও কি একবার মার ব্যাপারে খোঁজ নিয়ে দেখবে? না না, ওকে সবকিছু বাদ দিয়ে এই নেম প্লেটের মালকিনকে খুঁজতে হবে। মাইশা। হ্যাঁ, মাইশায় ওর পিচ্চি মায়াবতী। এই মার কথা ওর মাথা থেকে বের করে এই নেম প্লেটের মানুষটিকে খুঁজতে হবে। আরমান ফোন বের করে নেম প্লেটটির একটি ছবি তুলে নিল। তারপর ছবিটা একজনকে পাঠিয়ে দিয়ে কল লাগালো তাকে। উনি কল রিসিভ করতেই আরমান বলে উঠল, বিরাট। মাইশার কোনো খবর পেয়েছো? বিরাট একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, না স্যার। শুধুমাত্র একটা মেয়ের নাম দিয়ে কি তাকে খুঁজে বের করা যায়? তাও তো 20-22 বছরের মাইশা নামের অনেক মেয়েদের, তারা যখন 10-12 বছরের ছিল সেই ছবি আপনাকে দেখিয়েছি। আপনি তো বলেছেন ওরা কেউ নয়। ছবিও আঁকিয়েছি আপনাকে দিয়ে। কিন্তু আপনি বর্ণনা ঠিকঠাক না দিতে পারার জন্য সেই ছবি নাকি মাইশার মতো দেখতে হয়নি। এরপর আর কি করব বলুন?
আরমান, আর চিন্তা নেই বিরাট। এবার হয়তো খুব তাড়াতাড়ি তুমি খুঁজে বের করতে পারবে। খুব বড় একটা ক্লু পাঠিয়েছে তোমায়। মোবাইলটা একবার চেক করো। বিরাট ওর ফোন চেক করে দেখলো আরমান একটা ছবি পাঠিয়েছে। ও ছবিটা ওপেন করে দেখলো। তারপর আরমানকে উদ্দেশ্য করে বলল, স্যার, এটা তো কোনো স্কুল ড্রেসের নেম প্লেট মনে হচ্ছে। নাম মাইশা তালুকদার। 1 মিনিট, তার মানে আপনি যেই মাইশাকে খুঁজছেন এটা তার স্কুল ড্রেসের। ওয়াও, গ্রেট! এবার তো খুব সহজেই খুঁজে বের করা যাবে তাহলে। আরমান, হ্যাঁ, ওটাই বলছি আমি। তুমি আগে এই স্কুলটিকে খুঁজে বের করো। তারপর ওই স্কুলে গিয়ে খোঁজ লাগাও মাইশার। বিরাট, একদম স্যার। আমি কালই বেরিয়ে পড়ব আপনার মাইশার খোঁজে। আপনি একদমই চিন্তা করবেন না। এবার আপনার মাইশাকে যেভাবেই হোক আপনার সামনে হাজির করব। আরমান, না, ওকে আমার সামনে হাজির করার দরকার নেই। তুমি শুধু ও কোথায় আছে সেটা খুঁজে বের করো। তারপর আমি নিজেই ওর সামনে হাজির হব। আর কাল কেন, আজই বেরিয়ে পড়ো। বিরাট কিছুটা মিনতির সুরে বলল, প্লিজ স্যার, আমাকে আজকের দিনটা সময় দিন। আমি আসলে বাড়িতে এসেছি সকলের সাথে কিছুটা সময় কাটানোর জন্য। কাজের চক্করে বাড়িতে আসা হয় না অনেক দিন। তাই প্লিজ আমাকে আজকের দিনটা সময় দিন। আরমান বিরক্ত হতে গিয়েও নিজেকে সামলে নিল। তারপর বলল, আচ্ছা ঠিক আছে। যত তাড়াতাড়ি সম্ভব ওকে খুঁজে বের করো। আর টাকা পয়সার দিক দিয়ে কোনো চিন্তা করবে না। যত টাকা দরকার হবে আমি দেব। কিন্তু আমার মাইশাকে চাই। তাই যেভাবেই হোক তুমি ওকে খুঁজে বের করো। তাতে তোমাকে যেখানে যেতে হয় যাও। বিরাট, ঠিক আছে স্যার। থ্যাঙ্কস আমাকে আজকের দিনটা সময় দেওয়ার জন্য। খুব শীঘ্রই আমি আপনার মাইশাকে খুঁজে বের করব ইনশাআল্লাহ। এই বলে বিরাট কল কেটে দিল। বিরাট একজন গোয়েন্দা। একটা বিরাট বড় গোয়েন্দা সংস্থায় কাজ করেও। ছেলেটা মধ্যবিত্ত ঘরের হলেও অনেক বড় বড় কেস সলভ করেছে ও। তাই অনেক আগে থেকেই আরমান মাইশার কেসটাও এই বিরাটকেই দিয়েছে ও। তখনই আবির ওর ঘরে ঢুকতে ঢুকতে বলল, কি ব্যাপার, মাইশাকে খুঁজে পেয়ে গেলি নাকি? মাইশা মাইশা করছিস শুনলাম। তখনই আবিরের পিছু পিছু স্বামীরাও ঘরে ঢুকতে ঢুকতে বলল, আবির ভাইয়া, এই মাইশাটা সে মেয়ে না, যে অনেক আগে দার্জিলিং বড় ভাইয়াকে বাঁচিয়েছিল? আবির, হে, এটা সেই মাইশা যাকে তোর ভাইয়া পাগলের মতো খুঁজছে। সামিরা, হ্যাঁ সেটা জানি। আর এটাও জানি যে ভাইয়া সেই মেয়ের জন্যই মায়া ভাবিকে ডিভোর্স দিয়েছে। আচ্ছা ভাইয়া, তাকে কি খুঁজে পেয়ে গেছো? আরমান ওদের দুজনের আগমনে ভীষণ বিরক্ত। আরমান ওর বোনকে খুব ভালোবাসলেও ও যদি আবিরের সাথে থাকে তাহলে দুটোতে মিলে আজাইরা বকবক শুরু করে। এই দুটোকে একদম একসাথে দেখতে পারে নাও। আরমান বিরক্ত গলায় বলল, না, পাইনি। তবে খুব শীঘ্রই পাবো। এরই মধ্যে আবিরের চোখ গেল খাটের উপরে থাকা দাদুর সেই কাঠের বাক্সে আর সেই ঘড়িটাতেও। আবির তাড়াতাড়ি এগিয়ে গিয়ে ঘড়িটা হাতে নিয়ে বলল, আরে, এই ভাঙা ঘড়িটা এখানে কি করছে? আর এই বাক্সটা দাদুর না। দাদু বেঁচে থাকতে এই বাক্সটা আমি দাদুর কাছে দেখেছিলাম। আরমান, হ্যাঁ, এটা দাদুরই বাক্স। আর এই ঘড়িটা আমার। দার্জিলিং এ যখন আমার অ্যাক্সিডেন্টে হয়েছিল তখন এই ঘড়িটা পরেছিলাম আমি। আবির তৎক্ষণাৎ কিছু মনে পড়ার ভঙ্গিতে বলল, হ্যাঁ, মনে পড়েছে। ওকে হসপিটালে অ্যাডমিট করানোর পর ডক্টর এই ঘড়িটার সাথে আরও একটা কি যেন ছিল আমার হাতে দিয়েছিল। বাড়ির সবাই ওখানে যাওয়ার পর আমি এগুলো দাদুকে দিয়ে দিয়েছিলাম। আর কি যেন একটা ছিল, ঠিক মনে পড়ছে না। আরমান আর নেম প্লেটটি পকেট ভরে নিয়েছে ওদের দুজনকে দেখে। ওটা আর আবিরকে দেখানোর প্রয়োজন মনে করল না। কারণ ও খুব ভালো করে জানে আবির চায় না মাইশা ওর জীবনে ফিরে আসুক। ও জানে আবির একদম মাইশাকে সহ্য করতে পারে না। তাই ওকে আর এই বিষয়ে কিছু জানানোর প্রয়োজন মনে করল না। আরমান, তোকে আর মনে করার দরকার নেই। কি বলতে এসেছিলি সেটা বল। আবির, ও হ্যাঁ, মিস্টার ড্যানিয়েলের অ্যাসিস্ট্যান্ট মেইল করেছে, আর 3 দিন পর ওনারা আসছেন। এই 3 দিনের মধ্যে যেন মার সব ডিজাইন রেডি থাকে। ডিজাইন পছন্দ হলে উনি সেই দিনই ডিজাইন সিলেক্ট করে ডিল ফাইনাল করবে অ্যাডভান্স পেমেন্ট সহ। ওটাই জানাতে এসেছিলাম তোকে। আরমান, আচ্ছা ঠিক আছে। আর ছুটকি, তুই কিছু বলবি? সামিরা মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলল, হ্যাঁ ভাইয়া। রোজ রোজ ড্রাইভারের সাথে কলেজ যেতে ভালো লাগে না। তাই আমি ঠিক করেছি আজ সবাই একসাথে মিলে যাব। মানে তোমরা অফিস যাওয়ার পথে আগে আমাকে কলেজে নামিয়ে দিয়ে যাবে। আর তোমরা মানে আবির ভাইয়া, মায়া আপু, আর তুমি। সবাই একসাথে যাব। আরমান, কিন্তু ছুটি, তুই তো জানিস আমি বেশি গ্যাঞ্জাম একদম।
আরমানকে কথা শেষ করতে না দিয়ে সামিরা বলল, হ্যাঁ হ্যাঁ জানি, তুমি বেশি গাঞ্জাম একদম পছন্দ করো না, কিন্তু একটা দিনেরই তো ব্যাপার, প্লিজ ভাইয়া রাজি হয়ে যাও, আমার ভীষণ বোর লাগে একা একা যেতে, প্লিজ ভাইয়া। সামিরার এত রিকোয়েস্ট করায় আরমান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আচ্ছা ঠিক আছে, তোরা চল আমি আসছি। সামিরা ইয়াহু বলে চিৎকার করে উঠে চলে গেল। ওর পিছু পিছু আবিরও চলে গেল। এদিকে আরমান আবারও একটা দীর্ঘশ্বাস ছেড়ে পকেট হাত দিয়ে নেম প্লেটটি বের করল। তারপর সেটার দিকে তাকিয়ে আবেগী কণ্ঠে বলল, হাজার মানুষের ভিড়ে থেকেও আজ আমি একা, কারণ এই হাজার মানুষের ভিড়ে তুমি নেই, আমার পিচ্চি মায়াবতী। বুকে হাত দিয়ে, এই বুকে আছে এখন শুধুই শূন্যতা, আর এই শূন্যতা বুকের ভেতরটা করে করে খাচ্ছে। একবার দেখা দাও পিচ্চি মায়াবতী, তোমায় এই বুকে জড়িয়ে ধরে শান্ত করি বুকের ভেতরটা। একবার দেখা দাও প্লিজ, ভালোবাসি পিচ্চি মায়াবতী, ভীষণ ভীষণ ভালোবাসি তোমায়। এই বলে নেম প্লেটটিতে একটা কিস করে, সেটা দাদুর সেই বাক্সটিচ্ছু ভরে খুব যত্ন করে তুলে রাখলো নিজের আলমারিতে। এরপর ওর ল্যাপটপ ব্যাগটা নিয়ে বেরিয়ে গেল। অনেক আগ থেকেই অফিসের জন্য রেডি হয়েছিল ও। আরমান সিঁড়ি দিয়ে নেমে ড্রয়িং রুম হয়ে এগিয়ে যাচ্ছিল দরজার দিকে। আবিররা অপেক্ষা করছে গাড়ির কাছে। ড্রয়িং রুমে এখন কেউ নেই, সবাই ব্রেকফাস্ট করে যে যার কাজে গেছে। আরমান দরজা দিয়ে বেরোতে যাবে এমন সময় কেউ একজন এসে ওকে দিল এক ধাক্কা। এদিকে মায়াকে অনেকক্ষণ আগে সামিরা ডেকে গেছে। আজকে নাকি ওরা একসাথে যাবে। ওরাও বাইরে ওর জন্য অপেক্ষা করছে। তাই মায়া ওর ব্যাগ চেক করতে করতে তাড়াহুড়ো করে এগিয়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎ ওর সামনে কেউ চলে আসায় ধাক্কা খেল ও। আর নিজেকে সামলাতে গিয়ে সামনের মানুষটার জামার কলার চেপে ধরল। বুঝতেই তো পারছেন ঘটনা কি। কিন্তু এবার আর আরমান মায়াকে পড়ে যেতে দেয়নি। কোমর জড়িয়ে ধরে পড়ে যাওয়া থেকে আটকে নিল। এদিকে মায়া তো ভয়ে চোখ বন্ধ করে নিয়েছে। এইবার আর আরমান মায়াকে পড়ে যেতে দেয়নি। কোমর জড়িয়ে ধরে পড়ে যাওয়া থেকে আটকে নিল। এদিকে মায়া তো ভয়ে চোখ বন্ধ করে নিয়েছে। আরমান মায়াকে সোজা করে দাঁড় করিয়ে দিয়ে বিরক্ত গলায় বলল, এই তুমি সব সময় এভাবে আমাকে ধাক্কা দাও কেন বলো তো? মায়াও জোর দিয়ে বলল, আর আপনি সব সময় হঠাৎ করে আমার সামনে চলে আসেন কেন? আর এমনিতেও সব সময় কই ধাক্কা দিলাম, এটা নিয়ে তো দুবার হলো। আরমান আবারও বিরক্তি নিয়ে বলল, ওফ তোমার সাথে কথা বলাই বেকার, ডিসগাস্টিং। কথাটা বলেই আরমান চলে গেল আর মায়া আরমানকে উদ্দেশ্য করে মুখ বেঁকিয়ে বলল, আমার সাথে কথা বলা বেকার, তো বলতে কে বলেছে? খুবই ডিসগাস্টিং, চিল্লিয়ে, আপনি ডিসগাস্টিং, আপনার 14 গোষ্ঠী ডিসগাস্টিং। কথাটা বলেই সাথে সাথে মায়া নিজের মুখ হাত দিয়ে চেপে ধরল। তারপর চারিপাশে চোখ ঘুরিয়ে দেখতে লাগলো ওর কথাটা কেউ শুনেছে কিনা। দেখলো আপাতত আশেপাশে কেউ নেই। তাই মুখ থেকে হাত সরিয়ে শান্তির নিঃশ্বাস ছাড়ল। যাক বাবা, কেউ শুনেনি, বাঁচা গেল। তখনই বাইরে থেকে গাড়ির হর্নের আওয়াজ। এই রে, ওরা ওর জন্য অপেক্ষা করছে। আর ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গবেষণা করছে। না, আর কিছু ভাবতে পারল না মায়া। ছুট লাগালো বাইরের উদ্দেশ্যে। মায়া গিয়ে দেখল আবির আর স্বামীরা গাড়ির পিছনের সিটে বসে আছে। আরমান ড্রাইভারের সিটে দাঁড়িয়ে। মায়া প্রথমে একটু কনফিউজড হলো ও কোথায় বসবে এই ভেবে। না, এই রাগী, গম্ভীর, বদমেজাজি মানুষের পাশে বসার থেকে পিছনে বসাই ভালো। এই ভেবে মায়া পিছনের দরজা খুলে বসে পড়ল। এতে আবির আর স্বামীরা মুখ চাওয়াচাওয়ি করল। স্বামীরা, একে আপু, সামনে বসলে না, পিছনে কেন বসলে? মায়া কিছু বলার আগে আরমান গাড়ির দরজা খুলে বেরিয়ে গেল। আবির জানালা দিয়ে মুখ বাড়িয়ে বলল, কি হলো, নেমে গেলি কেন? আরমান রাগী গলায় বলল, আমাকে কি তোদের ড্রাইভার মনে হয়? আবির দুই দিকে মাথা নাড়িয়ে বলল, না একদম না। এই মায়া, সামনে যাও। মায়া ভ্রু কুঁচকে বলল, আমি কেন যাব? তোমাদের দুজনের মধ্যে যে কোনো একজন যাও। সামিরা, আমি যাব না। আমার সামনে বসতে ভালো লাগে না, পিছনে বেশ আরাম করে বসা যায়। মায়া আবিরের দিকে তাকালে তৎক্ষণাৎ আবির তাড়াহুড়ো করে বলে উঠে, আমি সামনে বসবো না। সামনে বসলে আমার বমি পাই। মায়া আর সামিরা এটা শুনে অবাক হয়ে তাকালো আবিরের দিকে। আর আবির বুঝলো ও তাড়াহুড়োই কি বলে ফেলেছে। তাই বোকা বোকা হাসি দিল ও। আর আরমান ওদের কথা শুনে প্রচণ্ড রেগে গেল। সামিরা বলল, কিন্তু ভাইয়া তুমি তো এর আগে ভাইয়ার সাথে সামনে বসে যেতে। আবির বোকা বোকা হাসি দিয়ে বলল, আগে বমি পেত না, এখন পাই।
সামিরা বিড়বিড় করে বলল, বাহ বাহ, কি এক্সকিউজ! অসাম, অসাম। আরমান রাগের দাঁতের দাঁত চেপে বলল, তোরা থাক তোদের আজাইরা বকবক নিয়ে। আমি চললাম, তোদের জন্য ড্রাইভার পাঠিয়ে দিচ্ছি। বলেই আরমান চলে যেতে নিলে সামিরা চিল্লিয়ে বলল, না, এই তো মায়া আপু যাচ্ছে সামনে। আপু যাও যাও। বলেই গাড়ির দরজা খুলে মায়াকে ঠেলে ঠেলে বের করে দিল সামিরা। মায়া ফুস করে একটা শ্বাস ছেড়ে সামনের দরজা খুলে সিটে গিয়ে বসল। আরমান মায়াকে বসতে দেখে নিজেও গাড়িতে উঠে বসল। তারপর সিট বেল্ট লাগিয়ে বসে থাকলো গাড়ি স্টার্ট না দিয়ে। সামিরা আরমানকে গাড়ি স্টার্ট দিচ্ছে না দেখে বলল, কি হলো ভাইয়া, চলো। আরমান গম্ভীর গলায় মায়াকে উদ্দেশ্য করে বলল, আপনাকে কি নিমন্ত্রণ কার্ড দিতে হবে সিট বেল্ট লাগানোর জন্য? এটা শুনে মায়া তাড়াতাড়ি সিট বেল্ট পরে নিল। আর 3 দিন পর, আজ মিস্টার ড্যানিয়েল আসবে। ডিজাইন পছন্দ হলে ডিল ফাইনাল হবে আজ। এই নিয়ে অফিসের সবাই চিন্তায় আছে। কারণ এই ডিলটা সাকসেসফুল হলে এই কোম্পানি আরও কিছুটা উপরে উঠে যাবে। সকল কর্মচারীদের মাইনে বাড়বে, বোনাস পাবে সবাই। তাই এই কোম্পানির সবাই চায় যেন ডিলটা ফাইনাল হয়। এদিকে মায়াও যেন সময়ের স্রোতে ধীরে ধীরে গড়ে তুলেছে নিজের একটি আলাদা জায়গা এই অফিসে। প্রথম দিকে মার সাজ পোশাক দেখে সবাই ভেবেছিল, এক সাধারণ মেয়ে কি বা এমন কিছু করতে পারবে। কিন্তু সময়ই দেখিয়ে দিল, মায়া শুধুই সাধারণ নয়, তার মাঝে লুকিয়ে আছে এক অসাধারণ সৃষ্টিশীল মন। অফিসে পা রাখার কয়েক দিনের মধ্যেই তার কাজ সকলের নজর কেড়ে নেয়। প্রতিটি ডিজাইনের প্রতিটি রেখা যেন কথা বলে, যেন শিল্প আর মার মধ্যে এক অদ্ভুত আত্মিক বন্ধন। সহকর্মীরা যখন বুঝতে শুরু করল, এই মেয়েটির কাজ কেবল পেশাদারিত্বে সীমাবদ্ধ নয়, বরং তার প্রতিটি সৃষ্টি এক একটা শিল্পকর্ম, তখনই তারা মায়াকে হেড ডিজাইনার হিসেবে মেনে নিতে বিন্দুমাত্র দ্বিধা করেনি। মার চারপাশে যেন তৈরি হয়েছে এক ধরনের শ্রদ্ধা ও ভালোবাসার আবহ। সবাই মনে করে, মার মতো একজনের কাছ থেকে শেখার এখনো অনেক কিছু বাকি তাদের। তবু এত কিছুর পরেও মায়া রয় গেছে ঠিক আগের মতোই, সহজ, সরল, বিনয়ী। কেউ ভুল করলে মায়া রাগারাগি না করে সুন্দরভাবে বুঝিয়ে দেয় সেটা, তখন বোঝা যায় মার মতো মানুষ সত্যিই দুর্লভ। ধীরে ধীরে সে হয়ে উঠেছে অফিসের প্রিয়তম মুখ, সকলের স্নেহের পাত্র। মার বন্ধুসুলভ আচরণ আর আন্তরিক ব্যবহারের জন্য ও হয়ে উঠেছে এই অফিসের সকলের চোখের মণি। এই অফিস এখন আর শুধুমাত্র মার কর্মক্ষেত্র নয়, এটা তার ভালোবাসার এক পরিসর, যেখানে সে নিজেকে খুঁজে পায়, আর অন্যরাও খুঁজে পায় তার মাঝে এক উজ্জ্বল অনুপ্রেরণা। আর এদিকে দিশা এগুলো দেখে হিংসায় জ্বলে যায়। এদিকে আরমান মুখে প্রকাশ না করলেও মার কাজ দেখে সে ভীষণ খুশি। তার মতো কঠোর ও মেপে চলা একজন মানুষও যেন অবাক হয়ে যায় মার সৃষ্টিশীলতায়। প্রতিটি ডিজাইনের, প্রতিটি রঙের ছোঁয়ায় সে যেন খুঁজে পায় এক নিখুঁত শিল্পীর স্পর্শ। মার সঙ্গে আরমানের সম্পর্কটিও দিনে দিনে এক বন্ধুসুলভ আকার নিয়েছে। মায়া যখন নিজের কেবিনে বসে এক মনে কাজ করে, তখন আরমান নিজের কেবিনে বসে মার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। বিরক্ত হয় নিজের এই কাজের প্রতি আর মার প্রতি। কারণ এই তাকিয়ে থাকার জন্য ও নিজেই বুঝতে পারে না কখন সময় পেরিয়ে গেছে। এই তাকিয়ে থাকার জন্য ও নিজের কাজ শেষ করতে পারে না। মায়া প্রতিটি কাজের আপডেট নিজের হাতে নিয়ে আসে আরমানের কাছে। অফিস জুড়ে ব্যস্ততা চললেও প্রতিদিন কিছুটা সময় যেন তারা নিজেদের জন্য চুরি করে রাখে। মায়া যখন আরমানের কেবিনে এসে বসে দুজনে মিলে কাজ নিয়ে আলোচনা করে, তখন ঘরের পরিবেশটাও যেন বদলে যায়, কেমন এক মন্থর, নরম আলো ছড়িয়ে পড়ে চারদিকে। মায়া যখন একটানা বলে চলে তার ভাবনা, পরিকল্পনা আর ডিজাইনের খুঁটিনাটি, তখন আরমান মুগ্ধ দৃষ্টিতে চেয়ে থাকে তার দিকে। মার চোখে মুখে যখন কাজের প্রতি ভালোবাসা, আত্মবিশ্বাস ও স্বপ্নের ঝলক খেলে যায়, তখন আরমানের মনে হয় এই মেয়েটার মধ্যে যেন পুরো একটা পৃথিবী লুকিয়ে আছে। একটা সৃষ্টিশীল, সংবেদনশীল, অদ্ভুত রকমের আলো ছড়ানো পৃথিবী। আরমান নিজের কেবিনে বসে কাজ বাদ দিয়ে আনমনে কিছু একটা ভাবছিল। তখনই ওর কেবিনের দরজায় নক হয়। আরমান আসার অনুমতি দিলে মায়া ভেতরে প্রবেশ করে। আজ মায়া নিজেকে সাজিয়েছে এক অনন্য রূপে। পরনে কালো রঙের শাড়ি, শাড়ির ভাঁজে ভাঁজে খেলা করছে পরিপক্ক রুচির ছাপ। আর তার সাথে মার উপস্থিতি যেন এক অতুলনীয় সৌন্দর্যের প্রতিচ্ছবি হয়ে উঠেছে। চুলগুলো সে খুলে রেখেছে,
পিঠের উপর এলিয়ে থাকা সেই ঘন কালো চুলে আরো ওর সৌন্দর্য বাড়িয়েছে। কানে হালকা দুল, কালো রঙের শাড়ির সঙ্গে অসাধারণভাবে মানিয়ে গেছে। গলায় পড়েছে একটি ছোট্ট অথচ নজরকাড়া লকেট, যা যেন তার ব্যক্তিত্বের গভীরতাকে আরও এক ধাপ উজ্জ্বল করে তুলেছে। মুখে খুব হালকা সাজ, না বাড়িয়ে না কমিয়ে। চোখে গভীর করে টানা কাজল, যা যেন মার চোখ দুটিকে আরও রহস্যময়, আরও আকর্ষণীয় করে তুলেছে। তার চোখের চাহনিতে যেন এক অদ্ভুত টান, কথা না বলেও অনেক কিছু বলে ফেলার ক্ষমতা। ওর চলাফেরা, চোখের ভাষা এবং উপস্থিতি সব মিলিয়ে এক নির্ভেজাল, নিখুঁত সৌন্দর্য ছড়িয়ে দিচ্ছে চারপাশে। আরমান মায়াকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে মুগ্ধ হলেও তা চোখে মুখে প্রকাশ করল না আজ। তার বদলে মুখটাকে আরো গম্ভীর করে তুলল। গলাতেও গম্ভীরতা বজায় রেখে বলল, এসো মায়া, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। সবকিছু রেডি তো? মায়া মুখে মিষ্টি হাসি নিয়ে বলল, হ্যাঁ স্যার, একদম সব রেডি। শুধু উনার আসার অপেক্ষা। আরমান, তা তোমার রেডি করা ডিজাইন এর ফাইলগুলো সব ঠিকঠাক আছে তো? চেক করে দেখেছ তো সব? মার সাদা মনে কাদা নেই। তাই ও আরমানের কথার ঘোর প্যাচ অত বুঝল না। হাসির মুখেই জবাব দিল, হ্যাঁ স্যার, আমি কাল রাতেই সব চেক করে নিয়েছি। আরমান, আচ্ছা মায়া, যদি এমন হয়, ভাবো যে তুমি মিস্টার ড্যানিয়েলকে ডিজাইন দেখাতে গিয়ে দেখছো যে ফাইলে ডিজাইন নেই। মানে ওটা সেই ফাইল না যেটা তুমি রেডি করেছিলে, তখন কি করবে? কিভাবে সামলাবে এমন পরিস্থিতি? মায়া আত্মবিশ্বাসের সাথে বলল, এমন পরিস্থিতি তো আসবে না স্যার। আর যদি এমন পরিস্থিতি আসেও তাহলে আমি ঠিক সামলে নেব। এমনি এমনি আমি এই কাজের দায়িত্ব নিইনি। সকল প্রস্তুতি নিয়েই মাঠে নেমেছি। আর দায়িত্ব যখন নিয়েছি তখন সেটা সঠিকভাবেই পালন করব। বিশ্বাস রাখুন। আরমান বাঁকা হেসে বলল, কনফিডেন্স ভালো কিন্তু ওভার কনফিডেন্স ভালো নয়, মিস মায়া। তখনই আবির বিনা নোটিশে হাজির হলো সেখানে। আর এসেই বলল, এই তোমরা দুজনেই এখানে। আমি কিন্তু ভীষণ এক্সাইটেড ব্রো। মিটিং শেষ হলে আজ জম্পেশ খাওয়া দাওয়া হবে। জানিস তো আজ মায়া নিজে হাতে রান্না করেছে। আরমান কিছুটা ব্যঙ্গ করে বলে উঠল, আগে দেখ মিটিংটা ভালোভাবে সম্পূর্ণ হয় কিনা, তারপর তো খাওয়া দাওয়া। আবির, আরে চিন্তা করিস না, সব ঠিকঠাক হয়ে যাবে। এই কাজের দায়িত্ব নিয়েছে, দেখতে হবে তো। তখনই আরমানের কেবিনে নক করে বিনা অনুমতিতে দরজায় একটু খুলে মাথাটা ঢুকিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, সরি স্যার, অনুমতি না নিয়ে প্রবেশ করলাম। মিস্টার ড্যানিয়েল চলে এসেছেন। উনার গাড়ি অফিসে ঢুকে গেছে। তাড়াতাড়ি আসুন আপনারা। এটা শুনে মায়া আর আবির তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। ওদের পিছু পিছু আরমানও গম্ভীর মুখে হাঁটা দিল। মিস্টার ড্যানিয়েল অফিসে পা রাখতেই একে একে সকল ডিজাইনার ও কিছু বিশেষ কর্মচারী সম্মানের সঙ্গে এগিয়ে এসে উনাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানায়। হাসি খুশি ড্যানিয়েলের মুখে আরও চওড়া হাসি খেলে যায়। এক শ্রদ্ধামিশ্রিত আবেগ নিয়ে সবাই মিলে তাকে নিয়ে যায় মিটিং রুমের দিকে। মিটিং রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে মায়া। হাতে একটি সুগন্ধি ফুলের তোড়া, চোখে ভরপুর একাগ্রতা আর হৃদয়ে ছোঁয়া আন্তরিকতা। ঠিক তার পিছনেই নিঃশব্দে দাঁড়িয়ে আছে আরমান, আবির আর সাথে আরমানের বাবা ও চাচা। ওরাও এসেছে আজ। আজকের মিটিংটার জন্য যেন তারা সবাই নীরবে প্রস্তুতি নিচ্ছে। আজকের মিটিং রুম যেন সাধারণ অফিস ঘর নয়। চেয়ার টেবিলের বদলে আরামদায়ক সোফা, নরম আলো, পরিপাটি করে সাজানো দেয়াল, টেবিলের উপর স্নিগ্ধ কিছু ফুল আর ঘর জুড়ে এক রুচিসম্পন্ন সাজসজ্জা, সবকিছু যেন বলে দেয়, এখানে আজ কিছু বিশেষ করতে চলেছে। এই ব্যতিক্রমী পরিবেশের সাজসজ্জায় যেই নামটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মায়া। পুরো সাজসজ্জা, পরিকল্পনা আর ব্যবস্থাপনার পেছনে তার সৃজনশীল মন আর নিষ্ঠা। সে চেয়েছিল মিস্টার ড্যানিয়েলের এই মিটিং যেন একটি চমৎকার অভিজ্ঞতা হয়ে থাকে, দেখলেই যেন বোঝা যায় কতটা যত্ন নিয়ে করা হয়েছে প্রতিটি আয়োজন। মায়া যখন প্রথম এই আইডিয়াগুলো নিয়ে আরমানের কাছে যায়, সে এক নিমিষেই রাজি হয়ে যায়। মার চোখে যে দৃঢ়তা, যে আত্মবিশ্বাস ছিল, তা দেখে আরমান বুঝেছিল এই কাজটা ওর হাতেই সবচেয়ে ভালোভাবে সম্পন্ন হবে। তাই আর এক মুহূর্ত না ভেবে সে পুরো দায়িত্ব মার কাঁধে দিয়ে নিশ্চিন্ত হয়। আর এখন দাঁড়িয়ে থেকে মায়া দেখছে তার পরিকল্পনা ধীরে ধীরে রূপ নিচ্ছে বাস্তবতায়, আর প্রতিটি মুহূর্তে সে অনুভব করছে সাফল্যের গন্ধ আর স্বপ্নের ছোঁয়া। মিস্টার ড্যানিয়েল মার সামনে গেলে মায়া তার হাতে থাকা ফুলের তোড়া এগিয়ে দেয়,
কিন্তু মিস্টার ড্যানিয়েল তা নেওয়া বাদ দিয়ে হা করে মুগ্ধ হয়ে মার দিকে তাকিয়ে থাকে। এতে অনেকেই মিটিমিটি হাসে। আবির আরমানকে রাগানোর জন্য আরমানের কানে কানে বলে, আমার মনে হয় মিস্টার ড্যানিয়েল মার প্রেমে পড়ে গেছে। দেখ কেমন মুগ্ধ চোখে চেয়ে আছে। আরমানের এমনিতেই মেজাজ চটে আছে, এখন আরো চটে গেল। ও বিরক্ত হয়ে বলল, কি হলো মিস্টার ড্যানিয়েল আসুন। তবুও মিস্টার ড্যানিয়েল এর কোনো সাড়া শব্দ নেই। ও এক ধ্যানে মার মুখের দিকে চেয়ে আছে। এতে মায়াও ভীষণ লজ্জায় পড়ে গেল। ড্যানিয়েল এর অ্যাসিস্ট্যান্ট ড্যানিয়েলকে কুনুই দিয়ে ধাক্কা দিল। এতে মিস্টার ড্যানিয়েল বিরক্ত হয়ে ওর অ্যাসিস্ট্যান্টের দিকে তাকিয়ে বলল, হোয়াট হ্যাপেনেড। অ্যাসিস্ট্যান্ট মুখে হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করে সামনের দিকে তাকিয়ে বলল, শির, উই আর হিয়ার ফর এ মিটিং, ইউ মে হ্যাভ ফরগটেন দ্যাট। মিস্টার ড্যানিয়েল সামনে ফিরে মার হাত থেকে ফুলের তোড়াটা নিয়ে হাসি মুখে বলল, মিস মায়া, কেমন আছো তুমি? ইউ লুক ভেরি বিউটিফুল ইন দিস ড্রেস। মায়া মুখে হাসি নিয়ে বলল, থ্যাঙ্কস মিস্টার ড্যানিয়েল। আবির মুখে জোর করে হাসি ফুটিয়ে বলল, আসুন মিস্টার ড্যানিয়েল, আমাদের মিটিংয়ের জন্য দেরি হয়ে যাচ্ছে। মিস্টার ড্যানিয়েল, হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। মারা উনাকে সাইড দিলে উনি এগিয়ে গিয়ে সোফায় বসলেন। এদিকে অফিসের বাকি সবাই যে যার ডেস্কে ফিরে গেল। রুমে থাকলো শুধু মিস্টার ড্যানিয়েল, তার অ্যাসিস্ট্যান্ট আরমান, মায়া, আবির, আরমানের বাবা ও চাচা, এবং আরমানের পি এ মিরাজ, এবং মার একজন সরকারি তানিশা। তানিশাও একজন ডিজাইনার। মার সাথে ভীষণ ভাব হয়ে গেছে তার। আরমান তানিশাকে বলেছিল মার সরকারি হিসাবে থাকতে। তানিশার মায়াকে ভীষণ পছন্দ, তাই সেও নির্দ্বিধায় মেনে নিয়েছে আরমানের কথা। এই কদিনে তানিশা মায়াকে সব কাজে ভীষণভাবে হেল্প করেছে। আরমান প্রথমে ওর বাবা চাচার সাথে মিস্টার ড্যানিয়েল এর পরিচয় করিয়ে দিল। আবির মিটিং রুমের দরজা বন্ধ করতে গেলে তখনই হুড়মুড় করে ঢুকে গেল দিশা। আবির এতে ভীষণ রেগে গেল। ওর রাগ নিয়েই বলল, মিস দিশা, এটা কোন ধরনের অসভ্যতামি? দিশা, সরি স্যার। আরমান, আবির, মিস দিশা থাক এখানে, উনাকে দরকার হতে পারে। এই কথায় আবির বিরক্ত হলেও দিশা ভীষণ খুশি হলো। এরপর সবাই যে যার মতো জায়গা করে নিয়ে সোফায় বসল। আরমান মিস্টার ড্যানিয়েল এর সোজাসুজি একদম সামনে একটা সিঙ্গেল সোফায় পায়ের উপর পা তুলে বসল। মিস্টার ড্যানিয়েল এর সামনে একটা টেবিল, আর সেই টেবিলের উপরে অনেক ফুল ছাড়ানো, আর ওই ফুলের উপরে রাখা দুটো ফাইল। মিস্টার ড্যানিয়েল একটা ফাইল তুলে নিয়ে হাসি মুখে উল্টাতে লাগলো। কিন্তু প্রথম পাতায় কিছুই নেই, দাড়ি পুরো সাদা। উনি একবার সবার দিকে তাকিয়ে পরের পাতা উল্টালেন, কিন্তু এই পাতাটাও সাদা, কিচ্ছু নেই। এরপর উনি আরো এক পাতা উল্টালে দেখতে পান এটাও সাদা। এবার উনার হাসি হাসি মুখ চুপসে গেল। উনি তাড়াহুড়ো করে অনেকগুলো পাতা উল্টালেন, কিন্তু দেখতে পেলেন সবগুলোই সাদা পাতা, কিচ্ছু নেই এতে। উনার মুখের এমন পরিবর্তন দেখে সবাই ঘাবড়ে গেল। আর এদিকে মিস দিশা মনে মনে শয়তানি হাসি দিল। আরমানের মুখের কোনো পরিবর্তন নেই, সব সময় যেমন থাকে তেমনই, মুখে কোনো রিয়াকশন নেই। এরপর মিস্টার ড্যানিয়েল প্রথম ফাইলটা রেখে দ্বিতীয় ফাইলটা তুলে নিলেন, এবং একইভাবে দেখতে লাগলেন। কিন্তু এই ফাইলটাও পুরো ফাঁকা, সাদা পাতা, কিচ্ছু নেই। এবার উনি রাগে উঠে দাঁড়িয়ে টেবিলের উপর ফাইল ছুঁড়ে মেরে চিল্লিয়ে বললেন, হোয়াট ইজ দিস? হোয়ার ইজ দি ডিজাইন? মিস্টার ড্যানিয়েল এর এমন কথায় সবাই অবাক হয়ে গেল। আবির তাড়াতাড়ি এগিয়ে এসে ফাইল হাতে নিয়ে খুলে দেখতে লাগলো। ও দেখল ফাইলে সত্যি কোনো ডিজাইন নেই। এতে আবির মার দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, মায়া, ডিজাইন কোথায়? এটা কোন ফাইল এনেছো তুমি? মায়া কি বলবে বুঝতে পারছে না। ও পুরো থমকে গেছে। মায়া তাড়াতাড়ি এগিয়ে এসে আবিরের হাত থেকে ফাইল নিয়ে দেখল কোনো ডিজাইন নেই। ও কাঁপা কাঁপা গলায় বলল, এটাতেই সব ডিজাইন ছিল ভাইয়া, এটাই সেই ফাইল, দাঁড়ি ডিজাইনগুলো কোথায় গেল? মিস্টার ড্যানিয়েল রেগে বলল, মজা করা হচ্ছে আমার সাথে নাকি? দিকে হেনে অপমান করছেন মিস্টার হারমান? ডিজাইন কোথায়? সবাই উঠে দাঁড়িয়ে গেল। আরমান তখনও চুপচাপ নিজের সিঙ্গেল সোফায় বসে আছে। মার সরকারি তানিশা বলল, হ্যাঁ স্যার, ডিজাইন তো এই ফাইলে ছিল। কাল অফিস থেকে বেরোনোর আগে আমি আর মায়া ম্যাম সব চেক করেই বেরিয়েছিলাম, তখন সব ঠিকঠাকই ছিল। আবির, তাহলে ডিজাইনগুলো কোথায় গেল মিস তানিশা? আর তার বদলে এই সাদা পাতা কেন? মায়া এবার ছলছল চোখে তাকালো আরমানের দিকে। আরমানও তখন মার চোখের দিকেই তাকিয়ে।
যেন বলতে চাইছে, কি মিস মায়া, কোথায় গেল তোমার কনফিডেন্স? মায়া এবার ছলছল চোখে তাকালো আরমানের দিকে। আরমানও তখন মার চোখের দিকেই তাকিয়ে যেন বলতে চাইছে, কি মিস মায়া, কোথায় গেল তোমার কনফিডেন্স? মিস্টার ড্যানিয়েল, মিস্টার হারমান, কি হচ্ছে এটা? আমার ডিজাইন কোথায়? সবাই যেন থমকে গেছে। কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছে না। আবির মিস্টার ড্যানিয়েলকে বোঝানোর চেষ্টা করে বলল, মিস্টার ড্যানিয়েল, আপনি একটু শান্ত হন প্লিজ। আপনার সব ডিজাইন রেডি আছে। আর মায়া নিজে রেডি করেছে সবকিছু। ওই ফাইলের সাথে হয়তো এই ফাইলগুলো পাল্টাপাল্টি হয়ে গেছে কোনোভাবে। আপনি একটু বসুন প্লিজ, আমরা দেখছি। মায়া, হ্যাঁ মিস্টার ড্যানিয়েল, আপনি প্লিজ একটু শান্ত হয়ে বসুন। আমি নিজে আপনার সব ডিজাইন রেডি করেছি। আপনি আমাকে একটু সময় দিন, আমি এখনই নিয়ে আসছি আপনার ডিজাইন। মিস্টার ড্যানিয়েল একটু শান্ত হলো যেন। উনি মায়াকে উদ্দেশ্য করে বললেন, ঠিক আছে মিস মায়া, আমি আপনাকে 20 মিনিট টাইম দিচ্ছি। এর মধ্যে ডিজাইন আমার সামনে নিয়ে আসুন। মায়া বিনয়ী স্বরে বলল, অনেক অনেক ধন্যবাদ আপনাকে মিস্টার ড্যানিয়েল। আমি এখনই ডিজাইনের ফাইল আনার ব্যবস্থা করছি। এরপর মায়া আরমানের দিকে তাকিয়ে বলল, প্লিজ স্যার একটু আসুন না। আরমান মার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে উঠে দাঁড়ালো। তারপর মিরাজকে উদ্দেশ্য করে বলল, মিরাজ, উনাদেরকে ড্রিঙ্কস, নাস্তা দেওয়ার ব্যবস্থা করো। আমরা কিছুক্ষণের মধ্যেই আসছি। ড্যাড, তোমরা থাকো। আরমানের বাবাও মাথা নাড়িয়ে সম্মতি দিল। এরপর আরমান, মায়া, আবির, তানিশা বেরিয়ে গেল। ওরা প্রথমেই মার কেবিনে গেল, তারপর পুরো তন্ন তন্ন করে গোটা কেবিন খুঁজল মায়া আর তানিশা মিলে দাঁড়িয়ে। কিন্তু কোথাও সেই ফাইল পেল না। আরমান তখনও নির্বাক, যেন কিচ্ছু হয়নি। ও চুপচাপ নিজের কেবিনে গিয়ে বসল। বাকিরাও গেল ওর পিছন পিছন। আবির বলল, এখন কি হবে? আর ফাইল দুটোই বা কোথায় গেল? তানিশা কিছুটা দ্বিধা নিয়ে বলল, স্যার, কিছু মনে না করলে আমি একটা কথা বলি। আবির, হ্যাঁ বলো। তানিশা, আমার মনে হচ্ছে ফাইল দুটো কেউ ইচ্ছে করেই সরিয়েছে। আর তার জায়গায় মেয়ে একই রকম দেখতে ফাইল দুটো রেখে দিয়েছে। না হলে ওই ফাইল দুটো কোথা থেকে আসবে? মায়া, কিন্তু ফাইল দুটো আমি কাল আমার টেবিলেই রেখে গেছিলাম। আর আমার কেবিন আমি নিজেই লক করেছিলাম। চাবিও আমার কাছেই ছিল দাঁড়ি। আবার আজ অফিসে এসে আমি নিজেই কেবিনের দরজা খুলেছি। তখনও সব ঠিকঠাকই ছিল। এরই মধ্যে ফাইলগুলো কি হলো আমি কিচ্ছু বুঝতে পারছি না। তানিশা, তাহলে ডিজাইনের ফাইলগুলো কোথায় গেল? ওই ফাইল দুটো একই রকম দেখতে, কিন্তু ওতে কোনো ডিজাইন নেই। আরমান গম্ভীর গলায় বলল, এখন এইসব কথা বলে কি হবে মিস তানিশা? যদি ফাইল দুটো কেউ সরিয়েও থাকে তাহলে সেটাও মিস মার দোষ। উনি এতটা ইরেসপন্সিবল কি করে হতে পারল? এরপর আরমান মাথা নিচু করে থাকা মার দিকে তাকিয়ে বলল, কি মিস মায়া, কনফিডেন্স শেষ? পারলে না তো তুমি তোমার দায়িত্ব পালন করতে? শুধু দক্ষতা নয়, দায়িত্ববোধ দরকার, যাতে করা কাজটি যত্ন করে টিকিয়ে রাখা যায়। আবির মাথায় হাত দিয়ে সোফায় বসে গেল। ও নিজেও জানে না এখন কি হবে। মায়া আরমানের কথার কোনো উত্তর দিল না। ও শুধু এগিয়ে এসে আরমানের সামনে দাঁড়িয়ে বলল, আপনার ওয়ার্ড্রোবের চাবিটা একবার দেবেন প্লিজ। আরমান মার এমন কথায় ভ্রু কুঁচকে তাকালো। আবির এতক্ষণ সোফায় মাথায় হাত দিয়ে মাথা নিচু করে বসেছিল। মার এমন কথায় ও মাথা তুলে মার দিকে তাকালো। এদিকে মায়া তখনও আরমানের দিকে হাত পেতে দাঁড়িয়ে আছে। এটা দেখে আরমান এগিয়ে গেল ওর টেবিলে থাকা ড্রয়ারের কাছে। তারপর ওয়ার্ড্রোবের চাবি ওখান থেকে বের করে মার হাতে দিয়ে দিল চুপচাপ। আরমানও দেখতে চাই মায়া কি করতে পারে। এদিকে মায়া ওয়ার্ড্রোবের দিকে এগিয়ে গিয়ে ওয়ার্ড্রোবের লক খুলে দুটো ফাইল বের করল। আর তার সাথে একটি ছোট বক্স। ওগুলো বের করে ওয়ার্ড্রোব আবারও লক করে আরমানের সামনে এসে ফাইল এগিয়ে দিয়ে বলল, এই নিন ডিজাইনের আসল ফাইল। আর আমি আমার কেবিনের টেবিলে যেটা অযত্নে রেখে গেছিলাম সেটা ছিল এই ফাইলের কপি। এই ফাইলগুলোতে আসল ডিজাইনগুলো আছে। আর যেই ফাইল দুটো হারিয়ে গেছে সেইগুলোতে এই আসল ডিজাইনের কপিগুলো ছিল। আমি আসল ফাইলের সাথে কপিও রেডি করেছিলাম, যদি কোনো অসুবিধা হয় এটা ভেবেই। কিন্তু ভাবতে পারিনি এভাবে কাজে লেগে যাবে। আবির তাড়াতাড়ি উঠে এসে মার হাত থেকে ফাইলগুলো নিয়ে খুলে দেখতে শুরু করলো। হ্যাঁ, এতে সব ডিজাইন আছে। আবির তো খুশিতে লাফিয়ে উঠল। আবির, ও থ্যাংক গড, এই তো সব ডিজাইন এখানে আছে। ও আল্লাহ, কি যে বলবো আমি খুঁজে পাচ্ছি না।
এতক্ষণ মনে হচ্ছিল আমার প্রাণটাই বেরিয়ে যাচ্ছে। আরমানও ভীষণ অবাক হলো। ও নিজেও আবিরের থেকে ফাইল নিয়ে দেখতে শুরু করলো। হ্যাঁ, এই তো সব ডিজাইনই ঠিকঠাক আছে। আরমান নিজেও একটা ঝটকা খেলো যেন। ও সত্যিই ভাবতে পারিনি মায়া এতটা বুদ্ধিমতী। মায়া, আসলে এই ফাইল দুটো আমি কালকে ফেরার আগে আপনার কেবিনে এসে রেখে গিয়েছিলাম। আপনি তখন ছিলেন না, হয়তো ওয়াশরুমে গিয়েছিলেন। এদিকে আমার দেরি হয়ে গেছিল বলে আপনাকে না জানিয়েই ফাইল দুটো ওয়ার্ড্রোবে রেখে চলে গিয়েছিলাম। এরপর মায়া ধীরে ধীরে এগিয়ে গেল আবিরের কাছে। ওর হাতে থাকা বাক্সটা খুলে ভেতর থেকে একটা ছোট মেমোরি কার্ড বের করল। আবিরের দিকে কার্ডটা এগিয়ে দিয়ে বলল, ভাইয়া, এটা নিন। মিটিং রুমে যে প্রজেক্টরটা আছে ওখানে লাগিয়ে দেবেন। কিছু ভিডিও রেডি করেছি এই মেমোরি কার্ডে। এক একটা ক্যাটাগরির ড্রেস আলাদা করে ভিডিও বানিয়েছি, সব একসাথে দেখাতে সুবিধা হবে। আরমান আর আবির মার কাজ দেখে অবাক হয়ে গেল। মায়া এমন কিছু করবে ওরা কল্পনাও করেনি। আরমান তো নিজের কাছে নিজেই ভুল প্রমাণিত হলো, কিন্তু তাতেও তার খারাপ লাগছে না, বরং সে ভীষণ খুশি। ও কখনো ভাবেনি মায়া এমন কিছু করতে পারে। সত্যি, মেয়েটার মধ্যে ট্যালেন্ট আছে, আর সেটা ওর কাজের মধ্যেই প্রমাণ করে দিল। এরপর আবির বলল, আচ্ছা চলো, দেরি হয়ে যাচ্ছে। মিস্টার ড্যানিয়েল অপেক্ষা করছে আমাদের জন্য। এরপর আরমান ফাইল দুটো মার হাতে দিয়ে বেরিয়ে গেল। পিছু পিছু ওরা তিনজনও গেল। আরমান প্রথমে গিয়ে নিজের জন্য বরাদ্দকৃত সোফায় গিয়ে বসল। এরপরই মারা রুমে প্রবেশ করল। মায়াকে ঢুকতে দেখেই মিস্টার ড্যানিয়েল বলে উঠলেন, মিস মায়া, কোথায় আমার ডিজাইন? মায়া হাসি মুখে হাতে ফাইল নিয়ে এগিয়ে গিয়ে মিস্টার ড্যানিয়েলের সামনে রাখল। মায়া, এই নিন আপনার ডিজাইন। এতে সব আছে দেখুন। বলেই মায়া নিজের জায়গায় বসল। এদিকে মিস্টার ড্যানিয়েল একবার সবার দিকে তাকিয়ে নিয়ে ফাইল হাতে তুলে নিল। এরপর উল্টে দেখতে শুরু করল। প্রথম পাতা উল্টাতেই মিস্টার ড্যানিয়েলের রাগী রাগী মুখটা খুশিতে চকচক করে উঠল। এদিকে মিস্টার ড্যানিয়েল এর মুখের এমন রিয়াকশন দেখে ওই রুমে থাকা সবাই স্বস্তির শ্বাস ছাড়ল। শুধু আরমান ও মিস দিশা বাদে। আরমান সব সময়ের মতোই ভাবশূন্য হয়ে বসে আছে। আর এদিকে মিস দিশার খুশি খুশি মুখটা চুপসে গেল মিস্টার ড্যানিয়েলের খুশিতে চকচক করা মুখটা দেখে। দিশা যেন অনেক বড় একটা ঝটকা খেয়েছে।